This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ফাল্গুন মাসের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। বুধবার থেকে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় দক্ষিণের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির ইঙ্গিত। রবিবারের পর থেকে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। সকাল থেকে আমরা আপনাদের দেখাচ্ছি যে কিভাবে একেবারে খাস শহর কলকাতায় এটিএম থেকে খোয়া গেল একাধিক গ্রাহকের লাখ লাখ টাকা, তাও একদম ব্যাংকের পাশের এটিএম থেকে। ঘটনাস্থলে সন্তোষপুর কিশোর ভারতী স্টেডিয়াম, এখানেই ঘটনাস্থল। এর কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই, তার এটিএম রয়েছে। অভিযোগ, গ্রাহক যখন এটিএমে কার্ড ঢোকান সেই সময় তার কার্ড আটকে যায়। বার করতে না পেরে হেল্পলাইন নম্বরে ফোন করেন অভিযোগকারী, কার্ড ব্লকও করে দেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। তার অ্যাকাউন্ট থেকে 3 ধাপে সব মিলিয়ে 25,000 টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একা এই অভিযোগকারী নন, আরও বেশ কয়েকজন গ্রাহক একই অভিযোগ এনেছেন, যার মধ্যে একজনের লক্ষাধিক টাকা খোয়া গেছে বলে অভিযোগ। অরক্ষিত এটিএমই কি তাহলে জালিয়াতদের টার্গেট? তো আমি ভেতরে এটিএম দেওয়ার পরে এটিএম কার্ডটা পুরো ভেতরে চলে যায় একদম এটিএমে। নর্মালি স্যার এটিএমে ঢুকে অনেক সময় আটকে যায় কার্ড, আমরা প্রেস করে ওটাকে বের করে নিই। তো কালকে সে ওটা পুরোটাই ভেতরে চলে গেছে। তো তারপরে আমি অনেক চেষ্টা করেছি বের করার, কিন্তু এটিএম কার্ডটা বের করতে পারিনি। তারপরে ওখানে যে দেওয়া নাম্বারটা ছিল টোল ফ্রি নাম্বার, ওকে আমি কল করি যে স্যার আমার এরকম একটা এটিএম কার্ড, আমি টাকা তুলছিলাম তো আটকে গেছে, ভেতরেই পড়ে গেছে, মানে ভেতরেই মেশিনের ভেতরে চলে গেছে, আমি বের করতে পারছি না। তখন ও বললো যে ঠিক আছে, তো আপনি একটা কাজ করুন, আপনি একটা ওখানে, আমাদের তো কমপ্লেন এখানে এরকম হবে না, আপনি একটা আমাদের যে কোড আছে আপনি 033 প্রেস করে 2 বার ক্যান্সেল করে দিন। তো আমি সেই মতন 033 প্রেস করলাম, দেন ক্যান্সেল বাটন প্রেস করলাম। দেন আবার স্যার বললো, ও এবার আপনি আপনার যে এটিএম কার্ডটা, আমরা তো জানি না আপনার কোন এটিএম কার্ড, তাহলে আপনার এটিএম কার্ডটা কনফার্ম করার জন্য আপনার পিন কোডটা দিয়ে দিন ওখানে মেশিনে। ও কিন্তু জিজ্ঞেস করলো না আমাকে যে আমাকে বলুন বা কিছু, আমি পিন কোড দিতে মতন দিয়ে ফের ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করার পরে স্যার ও বললো ঠিক আছে, দেন আপনি চলে যান, এখন কাল সকাল 9টার সময় এসে আপনি কার্ডটা আধার কার্ড শো করিয়ে কার্ডটা নিয়ে যাবেন। তো আমি সেই মতন স্যার চলে যাই। তো দেন 10টা নাগাদ স্যার দেখি আমার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে যাচ্ছে, মানে 10,000 করে কাটছে। এবার এতটা স্পিডি কাটছিল স্যার, আমি যে মানে ওপেন করার আগে দেখছি আমার অলরেডি 1,30,000 টাকা কেটে নিয়েছে। এটিএম কার্ড ট্র্যাপিংয়ের ক্ষেত্রে ঠিক কি হয় সেটাই সরেজমিনে দেখাতে একটি ব্যাংকের এটিএম এসেছি আমরা, এবং এখানে আপনাদের দেখাবো কার্ড ট্র্যাপিংয়ের ক্ষেত্রে কি হয়। এটা কোন ব্যাংকের এটিএম সেটা আপনাদের জানাচ্ছি না, তবে কার্ড ট্র্যাপিংয়ের ক্ষেত্রে যখন কার্ড ঢোকানো হবে, আমি আমার কার্ডটি এখানে ঢোকালাম, ঢোকানোর পরে বিকল্প দেওয়ার কথা বলা হয় যে কোন কি অপশান আমি চুজ করব, কিভাবে আমি এগোবো। আমি এখানে এগোচ্ছি, আমার পিন চাইছে, পিনটা আপনাদের দেখাবো না। তারপর আমি প্রসেস করছি, প্রসেস করার পর যখন কোনো কাজ করছি, আমি কাজ করা যখন হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই এটিএম কার্ডটা এইভাবে কিন্তু বেরিয়ে আসবে। এই যে আমি এটিএম কার্ডটাকে বের করে নিতে পারছি, কিন্তু কার্ড ট্র্যাপিংয়ের ক্ষেত্রে এইভাবে এটিএম কার্ড বের করে নেওয়া যায় না, কার্ডটা আটকে থেকে যায়। আর কার্ডটা আটকে থেকে গেলে তখন আমরা হেল্পলাইনে ফোন করার জন্য এদিক ওদিক ঘুরবো। এই সময়ের মধ্যেই কিন্তু যে দুষ্কৃতী জালিয়াত, সে কিন্তু তার জালিয়াতির মাধ্যমে আপনার কার্ডের একটা পুরো সিস্টেমকে কপি করে নিয়েছে, তার মাধ্যমে কিন্তু লক্ষাধিক টাকা প্রতারণ হতে পারে। তাই সতর্কীকরণের জন্য কার্ড ইনজেস্ট করার আগে ভালো করে খতিয়ে দেখবেন সেখানে কোনো দুষ্কৃতী কোনো ডিভাইস রিস্টোর করে রেখেছে কিনা। অনেক সময় খালি চোখে তা খুঁজে পাওয়া অসম্ভব হয়, তবে সতর্কতার শেষ নেই। ক্যামেরা বিনোদের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। উনি দুদিন ধরে কোনো রেসপন্ড করছেন না, কিন্তু আমি যখন গিয়ে প্রথমবার বলে ডাকলাম, প্রথমবার আমি মমতা সঙ্গে সঙ্গে দুটো চোখ খুললেন, চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। খুব কষ্ট হচ্ছিল, বুঝতে পারছিলাম। আমরা অনেক বললাম আপনাকে তো ভালো হতে হবে, আবার গান গাইতে হবে, ভাষা দিবস আপনাকে ছাড়া তো হয় না। তখন সেই ওনার স্বভাব একটু দুটো হাত তুলে দিলে, কিছু একটা বোঝাবার চেষ্টা করলেন। তারপর আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ওনার আঙুলগুলো টিপে দিলাম। তারপর বললাম
আমাদের চিকিৎসকরা অনেক চেষ্টা করেছেন, তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু শেষ মুহূর্তে যেভাবে তিনি আক্রান্ত হয়েছিলেন, সেই আক্রান্ত থেকে তাকে সরিয়ে আনা গেল না। এবং কাল রাত্রিরে হঠাৎ মধ্যরাতে ওনার প্রেশার হঠাৎ করে ডাউন হয়ে যায়। তখন থেকেই ডাক্তাররা বুঝতে পেরেছিলেন কিছুটা, এবং আমাকে সকালবেলায় হাসপাতাল থেকে খবরটা জানাতেও ওরা পাচ্ছিল। জাস্ট আমি একটা ফোন থেকে ধরেই নিই, হয়তো প্রতিবার নেই। তারপরে আমি আরও 3 দিনের থেকে শুরু করে ওরা থেকে শুরু করে সমস্যা যোগাযোগ করে কী করতে হবে না করতে হবে। বৌদিও তো খুব প্রতিবার সাথে বৌদির সম্পর্ক মানে কথায় বলা যাবে না। প্রতিবার শেষের দিকে একদিন থেকে চেয়েছিল, কিন্তু তারপরে খাওয়া মতো পরিস্থিতি ছিল, তা বৌদিও 2-3 দিন না খেয়েছিল। সেদিন চোখ খোলার পর আমি বৌদিকে বললাম, বৌদি তুমি খাও, তুমি একবার দেখতে এসো। প্রতিদিন চোখ খুলেছি এবং রেসপন্ড করছি। তারপর বৌদিকে আমি জিজ্ঞেস করলাম, বলে আমি গেছিলাম কিন্তু আমি দিনটা কামাইনি। প্রথমবার যারা সবাই দেখি এবং ভালোবাসি, তারা বৌদিকে সবাই মিলে আমরা সবাই আছি। দেখে রাখবো, এই কথা বলার দুঃসাহস নেই। আমরা ওর কাছে থাকবো, কিন্তু ওরা কারো কাছে কখনো কিছু নেয় না। আমি বরাবর বলেছি, বন্ধুরা আপনি বৌদি দুজন একা থাকেন, একজন অঞ্চলের সাথে সর্বক্ষণ টাকাটি ধন্যবাদ দেন। একদিন কাউকে ব্যবস্থা করে দিচ্ছি, আমি আমার বলি না না আমরা চালিয়ে দেবো। এত গরজ, এত বিদ্ধগ্ধ মানুষ, বিদগ্ধ মানুষ, প্রজিজ্ঞাস মানুষ আর আসবে কিনা এই পৃথিবীতে আমি জানি না, কিন্তু তার গান বাংলায় তার ভালোবাসা, বাংলায় তার ফিরে আসা বারবার মানুষের মনে এই গানটি চিরস্মরণীয় হয়ে। আমরা তাকে যা যা সম্মান পাওয়ার দরকার রাজ্য সরকার থেকে দিয়েছি, খুবই ক্ষুদ্রভাবে হয়তো ছোট্ট ব্যাপার। আপনি ক্যান্সার বা কাউন্সিলের মধ্যে দিয়ে রাজ্যের সর্বোচ্চ সম্মান জানিয়ে তাকে আমরা সাময়িকভাবে শেষ বিদায় জানাচ্ছি পার্থিব শরীরকে, কিন্তু তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন। তারপর ওরা বৌদিকে নিয়ে পিজি হসপিটালে যাবে, ওখানে দেহদান করা আছে, সেখানে দেহদান করবে। আমি নিজেও, আমার এখনো খুব কষ্ট হচ্ছে, আমি সকাল থেকে সামলাতেই পারছি, কারণ এই সম্পর্ক কেউ অতি পরিচিত চলে গেলে আমি তার মৃত্যুমুখে দেখি না, কারণ আমার মনে সে জীবিত অবস্থায় থাকে। কিন্তু প্রথমবারটা আমি আসতে বাধ্য হয়েছি, তার কারণ নার্সের উপায় ছিল এই জন্য। আপনার সাথে ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো ছিল, সোমবারও খোঁজ দিলেন আপনি। সোমবার না, আমি রোজই খোঁজ নিতাম। উনি যেদিন থেকে ভর্তি হয়েছে সেদিন থেকেই আমার সাথে যোগাযোগ কন্টিনিউয়াস ছিল। আমি সরকারি ডাক্তার, কিন্তু আইটিআই ভিতর থেকে আমি নিজেও ঢুকতে চাই না, রোগীর কষ্ট হবে না। কিন্তু আমি সেদিন ভাবলাম দেখি না একবার তুমি রেসপন্ড করেওছি, এইটুকু সাধ্য যাবার আগে সারা দিয়েছি।
আর এর পাশাপাশি যে খবর আমরা সকাল থেকে নজর রেখেছি, শহর কলকাতায় কিভাবে এটিএম এ প্রতারণা হচ্ছিল দেখালাম আপনাদের। এবার নজর রাখবো শিলিগুড়িতে, কারণ সেখানেও একেবারে কলকাতার ধাঁচে শিলিগুড়ির এটিএম এও জালিয়াতি। শিলিগুড়িতেও এটিএম এর ভিতর আটকে যায় গ্রাহকের কার্ড আটকে যাওয়ার পরেই 20,000 টাকা উধাও। অরক্ষিত এটিএমই কি তাহলে জালিয়াতদের টার্গেট? এটিএম এ স্কিমার লাগানো ছিল এমনই সন্দেহ পুলিশের। অর্থাৎ এখানেও একজন সাধারণ গ্রাহক, তিনি জালিয়াতির শিকার, খোয়া গেল তার 20,000 টাকা। যে এটিএম এই কাণ্ড ঘটেছে সেখান থেকে আমাদের সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন। প্রসেনজিৎ, কিভাবে এই ঘটনা ঘটলো আরো একবার জানতে চাইবো। একদম, দেখো শিলিগুড়ির প্রধাননগর এলাকা, কলকাতায় যেভাবে স্কিমার লাগিয়ে একের পর এক এটিএম থেকে সাধারণ মানুষের টাকা লুট করে নেওয়া আছে, ঠিক একইভাবে এই সেই ব্যক্তি যিনি তার স্ত্রীর অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে এই এটিএমে এসেছিল। আমি একবার ভিতরটা দেখাবো, খুব ইন্টারেস্টিং। এই এটিএমে কিন্তু এসে তিনি টাকা তোলার চেষ্টা করেন এবং তার কার্ড আটকে যায়। অরক্ষিত এটিএম, এখানে কোনো গার্ড থাকে না। এই সেই মেশিন, এই মেশিনে তার কার্ড আটকে গেল। তিনি চেষ্টা করলেন অনেকবার তোলার জন্য, তারপর তিনি তাকালেন যে কি করব, কি করণীয়। এই দেখো উল্টো দিকে পেন বা কিছু দিয়ে লিখে রাখা একটা হেল্পলাইন নাম্বার ছিল, এই যে হেল্প লিখে এই নাম্বারটি, এই নাম্বারে তিনি ফোন করলেন। ও প্রান্তের বাসিন্দা বললেন যে আপনি 5 বার টিপুন, 6 বার টিপুন, এসব করার পরেও কার্ড বেরোলো না। তারপর তিনি পরামর্শ দিলেন থানায় যান। ওই ব্যক্তি এই এটিএম সেন্টার ছেড়ে, এটিএম কেন্দ্রটি ছেড়ে বেরিয়ে গেলেন। ফিরে যখন এলেন বুঝতে পারলেন যে তিনি কোথাও না কোথাও প্রতারিত হচ্ছেন। কার্ডটা আছে তো, এসে দেখলেন কার্ডটা নেই। একই সঙ্গে দেখলেন একের পর এক মেসেজ আসছে, অন্তত দুবার 10,000 করে টাকা তুলে নেওয়া হয়েছে। আমি একবার সরাসরি কথা বলি তাদের সঙ্গে যারা প্রতারিত হয়েছেন। কি নাম আপনার? প্রসেনজিৎ চক্রবর্তী। আপনার স্ত্রীর অ্যাকাউন্ট? আমার স্ত্রীর অ্যাকাউন্ট। কি হলো ঘটনাটা? আমি টাকা তুলতে এলাম, এটিএম কার্ড ঢোকালাম, তো অ্যামাউন্ট মারার পরে 15,000 টাকা মারার পরে ওইখানে টাকা বলছে লোয়ার অ্যামাউন্ট মারার জন্য। তা আমি ওখানে ক্যান্সেল করে আবার কার্ডটা যখন বের করতে যাব, কার্ডটা দেখছি বেরোচ্ছে না, ব্লক হয়ে আছে। তো অনেকবার চেষ্টা করলাম, টানাটানি করলাম, কিছুতেই ওটা কার্ডটা বেরোচ্ছে না। গার্ডও ছিল না? না, এখানে কোনো গার্ডও ছিল না। তো ওই পিছনে ব্যাক সাইডে দেখলাম একটা হেল্প বলে একটা পেন দিয়ে লেখা। তা আমি তখন মাথাতে কিছু আসছে না বলে আমি সেই নাম্বারে ফোন করলাম। সেই নম্বর থেকে বললো যে আপনি এক কাজ করুন, ওই মেশিনটাতে একটু প্রবলেম আছে, আপনি ক্যান্সেল বাটনটা 5 বার টিপুন, দেবে। এরপরে হচ্ছে আপনার না, তারপরেও আপনার বেরোলো না। তারপরে আপনি বলে আপনি আপনার পিনটা দিন, দেখুন এবার বেরোলো না। স্যার এবার বেরোচ্ছে না, কিন্তু স্ক্রিনে একবারে খালি আওয়াজই করে যাচ্ছে, কিন্তু কার্ড আর বেরোচ্ছে না। বললো ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি আমাদের জংশনে হচ্ছে এক ইয়ে আছে আপনার পেট্রোল পাম্প আছে, এইচডিএফসির ওইখানে কাজ হচ্ছে, টেকনিক্যাল ডিপার্টমেন্টের ওখানে লোক আছে, আপনি ওইখানে যাই ওনাদেরকে রিকোয়েস্ট করুন, ওনারা এসে কার্ডটাকে বের করে দেবে। আর আপনি এখানে আমার গিয়ে কিছু পেলেন না? ওখানে গিয়ে কিছু নেই, কোনো লোকই নেই। ফোন মানে এই যে নাম্বারটা আপনি ফোন করেছে আদৌ কোনো ব্যাংকের নাম্বার না, কেউ পেন দিয়ে লিখে রেখেছিল? পরে বুঝতে পারলাম, সেটা আমি পরে বুঝতে পারলাম। তারপরে আমি তার সাথে আমার রীতিমতন কথা হচ্ছে, আপনি হ্যাঁ ততক্ষণেও টাকা উঠেনি। তখনও বলছে যে আপনি এক কাজ করুন, আপনি ওইখানেই দাঁড়ান, আপনি 10 মিনিট ওখানেই দাঁড়ান, 5 মিনিট দাঁড়ান, 5 মিনিট দাঁড়ান। আমি তখনও আমি ওখানেই দাঁড়ানো। তো আমি প্রায় 15-20 মিনিট থেকে দাঁড়ানোর পরে তারপরে দেখছি যে অ্যাকাউন্ট থেকে 10,000। উনিই বলছে যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে, কিন্তু আপনার কোনো ভয় নেই, ওই টাকাটা আপনার অ্যাকাউন্ট। তো মানে কোথাও কি মনে হচ্ছে এটিএমটাও সুরক্ষিত নয়, টাকা লুট হয়ে যাচ্ছে মানুষের কষ্টের টাকা? ব্যাংক অ্যাকাউন্ট এখন কোনোটাই সুরক্ষিত নয়, তাহলে মানুষ যাবেটা কোথায়? মানুষ যাবে কোথায়? হ্যাঁ, বোঝা যাচ্ছে না। আমি একটা সাধারণ মানুষ, আমি এটিএমে এসেছি, আমি রীতিমতন টাকা তুলবো, এখানে কোনো গার্ড নেই যে আমাকে কোনো হেল্প করতে পারবে। আমার কোনো প্রবলেম হতেই পারে, হ্যাঁ, কোনো হেল্পলাইন নাম্বারও নেই। না, ব্যাংকের কোনো দায় নেই। যে কাস্টমার আসছে তারা টাকা তুলতে চাইছে, কিভাবে তাদের যদি কোনো বিপদ হয় বা তারা যদি কোনো সাহায্য চায় তাহলে তারা কিভাবে করবে, সেটা ব্যাংকের কোনো দায় নেই। ব্যাংক থেকে এসছিল পরে, এখন হেনস্থা হতে হচ্ছে। আমার ছোট বাচ্চা, আমার বাড়িতে কেউ নেই, আমি পাড়ার লোকের কাছে রেখে এসেছি। একেবারে প্রসেনজিৎ, বোঝাই যাচ্ছে যে কিভাবে জালিয়াতির শিকার হয়েছেন শিলিগুড়ির এই দম্পতি। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। এই খবরে তো আমরা নজর রেখেছি, তবে এর পাশাপাশি এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে, সেই ছবিতেও নজর রাখবো।
গান স্যালুটের মাধ্যমে প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে জানানো হলো শেষ শ্রদ্ধা। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, বিজেপির গোষ্ঠী কন্দলে দাঁতনে তুলকালাম। মণ্ডল সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, শেষ পর্যন্ত ভেস্তে গেল মণ্ডল সভাপতির নির্বাচনটাই। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুদাম পণ্ডিতের বিরুদ্ধে অভিযোগের তীর দলীয় কর্মীদেরই একাংশের।